যে আমি একদিন পদ্মার চর থেকে ওপর থেকে আসছি, তখন পুলিশ লাইন একাডেমির আছে না আমাদের, ওখানে নিচের নদীটা তখন ছিল মানে ছোট নদী, আমাদের ছোট নদী চলে বাঁকে। এই কবিতা পড়েছেন আপনারা? সিনিয়ররা পড়েছে, জুনিয়ররা পড়েনি বোধহয়। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো ওই রকম হয়ে গেছিল এই নদীটা, পদ্মা এখন যেটা বড় নদী সেটা ওই রকম ছিল। তো আমি ওই পার থেকে আসছি, তো দুটো ছেলে মানে হেঁটে সবাই পার হচ্ছে, মানে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, হাঁটুরও কম, কিন্তু দুটা ছেলে নৌকায় করে লোকজন পার করছে। আমি যে কীভাবে নৌকায় করে পার করছে, এ তো এমনি পার হয়ে যাচ্ছে। তো হচ্ছে যে যাদের পায়ে জুতো আছে চামড়ার, তারা তো নৌকায় উঠছে যে আমার একটু টানি দিয়ে ওপর পার করে দিয়ে বাবা, তাহলে জুতোটা না ভিজে। একজন পার হলে 2 টাকা। তো ওরা দুই ভাই দেখছি প্রায় সমবয়সী, 1 বছরের ছোট বড়, ওই নৌকায় করে ওর টানছে, এবার থেকে পার করছে। নৌকাটা পাড়ার একজনের ওর মা চেয়ে নিয়ে দিয়েছে। তো আমার একটু ওই বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে, ওদের নাম হচ্ছে নয়ন আর চয়ন। তো আমি নৌকার উপরে উঠে আমারও জুতাটা ভিজাতে চাইলাম না আর কি, বললাম যে আর আমি উঠলে তো 2 টাকা হয়। তো আমি বললাম নয়ন চয়ন, তোমাদের কি ঠেকা পড়েছে এইটুকু বয়সে তোমরা এই নৌকা টানতেছ? তো বললো যে আমার বোন জেলে আছে, আমার বোনকে বার করার জন্য আমরা টাকা জোগাচ্ছি। তুই বোনকে বার করার জন্য গাইনি, বলতে পারতেছে না ভালো করে। তা আমি বলি তোমার বাপ মা আছে? তো ওই যে আমার মা আছে ওখানে। তো নৌকাটা থেকে নেমেই আমার ভিতরে মনে হলো যে এর ভেতরে এইটুকু বাচ্চা নৌকা টানতেছে আর তাদের বোন জেলে আছে, কিসের ঘটনা? কিসের ঘটনা শুনতে আমার খুব আগ্রহ হলো। তা আমি ওর মায়ের কাছে গেলাম, দেখলাম যে ওই রান্না করতেছিল উনি। বলবো আমি? দেখলাম যে ওর মা, নয়ন চয়নের মা রান্না করছে। তো ওই ভাতের ফ্যান গড়ায় গড়ায় পড়তেছে, উনি ফু দিয়ে দিয়ে ওটা ঠেকাচ্ছেন। এরকম দেখেছেন আপনারা যে দুধ যখন বলো করে বেশি হয়, বেশি হয়ে ফুলে উঠে পড়ে যায়, তখন ফু দিয়ে না থামলে যেটুকু ছিল সেটুকু থাকে না। তো ওর মা ফু দিয়ে দিয়ে ওই অবস্থায় ভাত হচ্ছে আর কি। তো আমি গিয়ে বললাম আপনি নয়ন চয়নের মা? বলছে হ্যাঁ। ওরা একটা বাড়িতে আছে, সেই বাড়িটা হচ্ছে যে এরকম ইটের একটা ঘর, দোকান ঘর বানানোর জন্য কেউ একজন শুরু করেছিল, শেষ করেনি। যেহেতু শেষ করেনি সেহেতু ওই কক্ষটা ওদের, শেষ করলেই কক্ষটা মালিকের হয়ে যাবে। তো যতদিন শেষ না করে ওরা ওই কক্ষের ভেতরে থাকে। তো ওখানেই রান্না করছে বটতলায়, এখনো দেখবেন বট গাছ আছে, বড় বট গাছ। তো আমি বললাম যে ওই আপনার ছেলে নয়ন চয়ন ওই দুটো? তো হ্যাঁ। তো বললাম আপনার ছেলে যে নৌকা টানতেছে, সারাদিন নৌকা টানে, কয় টাকা হয়? তো যা হয় ওই গুছাচ্ছি। গোছাচ্ছেন কি জন্য গোছাচ্ছেন? আপনার স্বামী নাই? তো বললো না, স্বামী নেই মানে? তাহলে ওই যে আপনার ছেলে দুটো? তো স্বামী ছিল, চলে গেছে। চলে গেছে মানে কোথায় চলে গেছে? না তো ওই আর একটা বিয়ে করেছে, আর একটা বিয়ে করেছে। তো বাচ্চা দুটো আমার কাছেই থাকে, ওর কাছে থাকে। তো আমি বললাম যে স্বামী আসে না? তো সে আসে না আবার, ওই ভাত হলেই আসবেনি। তার মানে আপনাকে তালাক দিয়ে গেছে? হ্যাঁ তালাক দিয়ে গেছে। তো ভাত হলে আসবে কেন? তো তালাক দেওয়ার স্বামী ভাত হলে আসবে কেন? তো বলছে না ওই জোর করে আসি, খাওয়া যাবে না। জোর করে খাওয়া যাবে, তালাক দেওয়ার স্বামী দেন কেন? তো জোর করে খাই কি করব? তো আমি আপনার স্বামী এদিকে আসে, তখন এদিক ওদিক তাকায় বলে ওই দেখেন মুখ ধুচ্ছে। দেখি যে নদীর পানি দিয়ে এরকম করে মুখ ধুচ্ছে, ব্রাশ করে নদীর পানি দিয়ে মুখ ধুচ্ছে। তো আমি দেখলাম স্বামীও আছে। যাক, স্বামীর গল্প শুনলাম, স্বামী আসলে অ্যাডিক্টেড হয়ে গেছে। তো ওই জোর করে আরেকটা বিয়ে করেছে, এটাকে তালাক দিয়ে গেছে, তাও মনে করে যে এই বাড়ির ভাতে যেন তার অধিকার আছে। আর একটু পরে বুঝলাম যে অধিকারটা কেন আছে। আসার সময় দেখলাম যে মেয়েটার এখানে দাগ, এটা কাটা দাগ। তা আমি বললাম যে আপনার এখানে এটা ছিঁড়ে গেছে, মনে হচ্ছে দাগ কিসে ছিঁড়েছে? কয় না, খালি হাসে। মানে আমি বললাম যে কিসে ছিঁড়েছে আপনার এখানে? মনে হচ্ছে দাগ কেটে গেছে কিছুতে। বলে না, না আমি শুনবো আপনার এখানে ছিঁড়লো কিসে, এটা শুনবো কিসে হলো, অ্যাক্সিডেন্ট করেছিলেন? না। পড়ে গেছিলেন? না। তো এখানে ছিঁড়লো কিসে? বলে না, হাসি, খালি হাসি, মানে লজ্জা লজ্জা হাসি আর কি। তো ওই ওর বাপ বলছে, ওই ছেলেটার বাপের কথা, ওই ওর বাপ এখানে একটু মানে মেরেছে বা ঠেলা দিচ্ছে বা কিছু একটা করেছে আর কি, যা তখন ওই ছিঁড়ে গেছে ওখানে। তো বুঝলাম যে স্বামী স্ত্রী তালাক হয়ে গেছে মানে ওদের বোধহয় খাওয়া দাওয়া তাও একসাথেই চলে। মানে জীবনটা কোন লেভেলে গেলে তালাক দেওয়া স্বামী আবার জোর করে ভাত খেয়ে যায়, সংসারের দায় দায়িত্ব বহন করে না, মানে কোন লেভেলের জীবন এটা, মানুষের জীবন আর কি।
তো তো আমি বললাম যে ওসব তো শুনলাম, তো টাকা জোগাচ্ছেন কি জন্য? টাকা জোগাচ্ছি মেয়ের জন্য। মেয়ে কই? তো ও তো বললো যে মেয়ে জেলে। জেলে মানে? বলছে না, ওই জামাইয়ের সাথে ঠুকামুকা, বুঝেন তো, ঠুকামুকা হয়েছিল। তো মেয়ে ওই গার্মেন্টসে কাজে গেছিল। তো গার্মেন্টসে কাজে যাওয়ার সময় তো ওই রাত হয়ে গেছে, তো পুলিশ ধরেছে। পুলিশ ধরে নিয়ে ওই হাজতে দিছে। পরের দিন পেপারে খবর বেরিয়েছে। পেপারে কি খবর বেরিয়েছে? সেই পেপারও আছে ওদের কাছে। পেপারে খবর বেরিয়েছে যে ওই রাত্রির মানে রাত্রে যে সমস্ত হ্যাঁ দেহ ব্যবসায়ীরা হ্যাঁ ধরা পড়ে পুলিশের হাতে, তাদেরকে থানায় দেয়। তখন ওই পরের দিন আমরা যারা দায়িত্বশীল সাংবাদিক, মানে কোনো খবর আর দেশে নাই, তখন বেশ ওদের ছবি দিয়ে লিখে দিই যে 2 জন পতিতা সহ এতজন যুবক বা লোক ব্যবসায়ী গ্রেপ্তার। এটা হচ্ছে বিরাট খবর। আমরা মহান সাংবাদিক, মহান পেশাতে আছি, মেয়েদের নাম টাম ছবি টবি দিয়ে আমরা ওই খবর ছেপে দিছি। ওই খবর দেখে জামাই মনে করছে সত্যি আমার বউ তাহলে ওখানে যাই দেহ ব্যবসা করছে। জামাই এসে দুজনের ছবি একসাথে বাঁধানো ছিল, ছবিটা এইভাবে টান দিয়ে দুভাগ করে ছিঁড়ে থুয়ে চলে গেছে। ছিঁড়ে থোয়ার কিছুক্ষণ পরেই আমি গেছি। হ্যাঁ, তখন ওর মা বললো, নয়নচনের মা বললো, এই দেখেন জামাই এসে রাগ করি এখন ছবি টান দিয়ে ছিঁড়ে থুয়ে চলে গেল। জামাইকে তো আর বোঝাতে পারছে না যে মেয়ে গার্মেন্টসে কাজে গেছে। কি করে বোঝাবে? পেপারে চলে এসছে যে খবর। হ্যাঁ, মেয়ে গার্মেন্টসে কাজে গেছে, যায় থানায় আটকা পড়েছে। সত্যি সত্যি মেয়ে, আমার মেয়ে ভালো ওরকম না, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে, ধরে নিয়ে গেছে। এখন জামাই আসি ছবি ছিঁড়িতে চলে গেল। এখন চিন্তা করেন এই পরিবারটার মাথায় এখন কত বড় বজ্রপাত ভেঙে পড়েছে। আমি এসে প্রথম আলোয় তখন চারিদিক নামে একটা ফিচার পাতা, সম্পাদকীয় পাতায় ছাপা হতো। ওখানে লিখলাম নয়ন চয়নের নাও, শিরোনামে লিখলাম, পুরো গল্পটা লিখলাম, খুঁটে খুঁটে যা যা হয়েছে তাই তাই বলে এটা লিখলাম। তো লন্ডন থেকে এক ভদ্রলোক আমাকে ফোন করলো যে আমি লন্ডন প্রবাসী এক ছাত্র, আমার নাম আশরাফুল ইসলাম, তো নয়ন চয়নের বোনকে বের করতে কত টাকা লাগবে? তো আমি বললাম আমি তো জানি না কত টাকা লাগবে। তো যাই হোক, শেষ পর্যন্ত তার মানে এটা পরের ঘটনা, সিনেমা এখানেই শেষ। যে নয়নচয়নের বোন জেলে আছে, তাকে বের করার জন্য 2 ভাই নৌকা টানছে। হ্যাঁ, তাদের আর কোনো আয় উপার্জনের উৎস নাই, তাদের একমাত্র একটা বাবা আছে। সেই বাবাটা জোর করে ভাত খেয়ে যায় ঠিকই, কিন্তু কোনো খরচ দেয় না সংসারে। এই সংসারের একমাত্র মেয়ে, সে হাজতে পড়ে আছে, তাকে বের করতে হবে। তো এটার ফলো আপ হচ্ছে যে লন্ডন প্রবাসী একজন টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে তার বোনকে জেল থেকে উদ্ধার করা হয়েছিল। তো এই যে জীবন, কুড়িয়ে পাওয়া জীবন, আমি তো বলি যে এ হচ্ছে একটা কুড়িয়ে পাওয়া জীবন। আমি রাস্তা দিয়ে যখন হাঁটি, চলাফেরা করি, তখন আমার মনে হয় যে প্রতিদিন না হলে 2 দিন বাদে একটা জীবন কুড়িয়ে পায়, যে জীবনের আসলে বর্ণনা দেওয়ার সাধ্য আমার নেই। আপনারা হয়তো সিনেমায় বলতে পারবেন যে এটা মানুষের জীবন, যে মানুষ এখনো এইভাবে আমাদের সোসাইটিতে বেঁচে আছে।